রসায়ন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো কেমিস্ট্রি। এটা মূলত আলকেমি শব্দ থেকে আসছে। আলকেমি বলা হয়তো মধ্যযুগীয় কিছু এমন সায়েন্টিস্ট বা বিজ্ঞানীদের যারা একটা পদার্থের সাথে আরেকটা পদার্থ মিশিয়ে নতুন কিছু তৈরি করত। মধ্যযুগীয় মানুষেরা মূলত যারা রসায়ন চর্চা করত তাদের বিজ্ঞানী না মনে করে জাদুকর মনে করত, কারণ তারা মনে করত এই যারা আলকেমি বা রসায়ন চর্চা করে তারা মূলত অমরত্ব খোঁজার চেষ্টা করে। অর্থাৎ সাধারণ মানুষ মনে করত যারা একটা পদার্থের সাথে আরেকটা পদার্থ মিশিয়ে নতুন কিছু তৈরি করে তারা মূলত অমরত্ব খোঁজার চেষ্টা করতেছে। তো এই ধারণা আসলে তো পুরোপুরি সত্য না, এটা আমরা জানি। রসায়নে আমরা অমরত্বের ওষুধ খুঁজি না, মূলত সমস্ত কেমিক্যাল তুমি বাসায় যে টুথব্রাশ দিয়ে ব্রাশ করতেছ বা আমার হাতে যে মার্কারটা দেখতে পাচ্ছ, এছাড়া তুমি যে বিস্কিট বা চিপস খাও, প্রত্যেকটার পেছনে কিন্তু রসায়ন জড়িত আছে। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু প্লাস্টিক তৈরি করা হয়, তোমার যে চিপস, বিস্কিট, কীটনাশক সমস্ত কিছুই তৈরি করা হয়। তো রসায়নের যদি আমরা অ্যাডভান্স লেভেলের জ্ঞান অর্জন করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হলো পরমাণু সম্পর্কে। পরমাণু আসলে কী জিনিস, পরমাণুর স্ট্রাকচারটা কেমন, পরমাণুর বৈশিষ্ট্য কী, এগুলো যদি আমরা স্বচ্ছভাবে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি বা বুঝতে পারি তাহলে আমাদের কাছে কেমিস্ট্রিটা অনেক সহজ মনে হবে। আর যদি তোমার পরমাণু সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে তুমি কেমিস্ট্রি যতই পড়ো তুমি ভালোভাবে বুঝবা না। এই 9-10-এ যে 11টা অধ্যায় বা 10টা অধ্যায় আছে এর মধ্যে কিন্তু বেশিরভাগ অধ্যায়ের বেসিক কিন্তু পরমাণু রিলেটেড। অর্থাৎ তুমি যদি একটা পরমাণুর স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে যাও তাহলে 5টা থেকে 6টা অধ্যায়ের সম্পূর্ণ বেসিক তোমার আয়ত্তে চলে আসবে। আমরা আজকে এই পরমাণু সম্পর্কে প্রাচীন মানুষ বা আগের মানুষের ধারণা, মধ্যযুগীয় মানুষের ধারণা এবং বর্তমানে আমরা এই পরমাণু সম্পর্কে কতটুকু জানতে পারছি এসব নিয়ে আলোচনা করা হবে। তো আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে একজন দার্শনিক ছিল গ্রিসে, তার নাম ছিল ডেমোক্রেটাস। তো ডেমোক্রেটাস বলেন যে আমরা যদি প্রত্যেকটা পদার্থকে ভাঙতে থাকি, ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে চলে যাওয়া যাবে যখন ওই পদার্থকে আর ভাঙা যাবে না। তিনি ওই পদার্থের নাম দেন পরমাণু, অর্থাৎ যেই অণুকে বা যেই কণাকে আর ভাঙা যায় না। তো এইরকম নাম দেওয়ার কারণ কি? তো বাংলায় অ্যাটম শব্দের বাংলা করা হয়েছে পরমাণু। তো পরম অণু, তো আল্লাহকে আমরা কি বলি? পরম দয়ালু, পরম ক্ষমাশীল। অর্থাৎ আল্লাহর থেকে ক্ষমাশীল আর কেউ নেই, আল্লাহর থেকে দয়ালু আর কেউ নেই, এটা হলো পরম দয়ালু। তো পরমাণু মানে কি? যেই অণুকে আর ভাঙা যায় না। অর্থাৎ ডেমোক্রেটাসের যে ধারণা ছিল বা তৎকালীন দার্শনিকদের ধারণা মতে প্রত্যেকটা পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে তুমি চলে যেতে পারবা যখন আর ভাঙতে পারবা না। তো ওইটার নাম দেন তারা পরমাণু। তো এই ধ্যান ধারণা কিন্তু প্রায় 2000 বছরেরও বেশি সময় ধরে চলে আসছিল। তো এর পরবর্তীতে 1803 সালের কথা, আজ থেকে প্রায় 200 বছরের একটু বেশি হলো, ইংল্যান্ডের একজন নামকরা বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানী ডাল্টন। উনি আমাদের পরমাণু সম্পর্কে আরও কিছু ধারণা দেন। উনার মতে প্রত্যেকটা পদার্থের পরমাণুগুলো দেখতে একই, তার ভরও একই। অর্থাৎ আমার হাতে থাকা মার্কারের প্রত্যেকটা পরমাণু ঠিক দেখতে একই রকম আর এর ভরও একদম সেম, কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুগুলো দেখতে ভিন্ন ভিন্ন, তাদের ভরও ভিন্ন ভিন্ন। অর্থাৎ আমি যদি এই মার্কারকে ভাঙতে 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 তো এমন একটা পর্যায়ে যাব, একটা পরমাণু পাবো, তাই তো ছোট্ট একটা কণা পাবো। তো ওইটা আর এই ডাস্টারের মানে ভাঙতে ভাঙতে এইখান থেকে আমরা যে পরমাণু পাবো, দুইটা পরমাণু দেখতে আলাদা হবে এবং তাদের ভরও আলাদা হবে। অর্থাৎ বিজ্ঞানী ডাল্টনও মনে করতেন যে পরমাণুটা আর ভাঙা যায় না। তো তার মানে তুমি বুঝতেই পারতেছো যে আজ থেকে 200 বছর আগে মানুষ এটা জানতোই না যে পরমাণুকে ভেঙে ফেলা যায়।
পরমাণুকে ভাঙলে আর কিছু পাওয়া যায় কিনা এ সম্পর্কে তাদের কোনো আইডিয়াই ছিল না। পরবর্তীতে সালটা ছিল তখন 1897। ইংল্যান্ডের একজন প্রভাবশালী বিজ্ঞানী ছিলেন যার নাম স্যার জে থমসন। তো উনি মূলত ইংল্যান্ডের সবথেকে বড় বিজ্ঞান ভিত্তিক সংস্থা রয়্যাল ইনস্টিটিউশনের চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ পুরো পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানীদের মধ্যে একজন। তো 1897 সালে উনি একটা পরীক্ষা চালান, যেই পরীক্ষাটাকে বলা হয় ক্যাথোড রে পরীক্ষা। নামটা শুধু জানাটা বুঝতে হবে না, ক্যাথোড রে পরীক্ষা। তো এই ক্যাথোড রে পরীক্ষার সাহায্যে জে থমসন দাবি করেন যে পরমাণু আসলে ইনডিভিজিবল বা অবিভাজ্য না, পরমাণুকে ভাঙা যায়। তো উনি মানুষের বুঝার সুবিধার্থে যেন সাধারণ মানুষ উনার এই কথাগুলোকে সহজে বুঝতে পারে, এই জন্য উনি পরমাণুকে তুলনা করেন পুডিংয়ের সাথে। তো তুমি হয়তো বাসায় পুডিং খাইছো। পুডিং সাধারণত কী দ্বারা তৈরি করা হয়? দুধ দিয়ে বা অন্য কিছু দিয়ে। তো পুডিংয়ের মধ্যে দেখবা যে কিশমিশ বা ওই জাতীয় কিছু ফল ছড়ানো ছিটানো থাকে মাঝে মধ্যে। তো জে থমসন বলছিলেন যে পরমাণু হলো পুডিংয়ের মতো। পুডিংয়ে ঠিক যেই রকম কিশমিশ বা বড়ই জাতীয় ফল ছড়ানো ছিটানো থাকে, পরমাণুর ভেতরে ইলেকট্রন ছড়ানো ছিটানো থাকে, অর্থাৎ পরমাণু অবিভাজ্য না, পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে আমরা কি পাবো? ইলেকট্রন পাবো। তো উনি যেহেতু পরমাণুকে তুলনা করছিলেন কার সাথে? পুডিংয়ের সাথে। আর ইলেকট্রনকে তুলনা করছেন ওই প্লাম বা বড়ই জাতীয় ফলের সাথে। তো এই জন্য আমরা এই মডেলটার নাম দিব প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল অনুযায়ী পুডিংয়ের মধ্যে ঠিক যেই রকম প্লাম জাতীয় বা বড়ই জাতীয় ফল ছড়ানো ছিটানো থাকে, ঠিক একই রকম পরমাণুতে ইলেকট্রন ছড়ানো ছিটানো থাকে। তো এবার স্বভাবতই জে থমসন পরমাণুর ভেতরে এই কণাটা বা ইলেকট্রনকে উনি আইডেন্টিফাই করছিল, কিন্তু এর নাম ইলেকট্রনই উনি কেন রাখলো? অন্য কিছু তো রাখতে পারত। যেমন আমরা সচরাচর দেখি একজন বিজ্ঞানী যখন কোনো কিছু আবিষ্কার করেন, তো তার নামের সাথে বা তার কোনো পছন্দনীয় কোনো কিছুর সাথে রিলেট করে সেটার নাম রাখেন। তো এখানেও এরকম একটা ঘটনা ঘটছে। তো ইলেকট্রন মূলত গ্রিক একটা শব্দ থেকে আসছে, যার অর্থ হলো ইংরেজি ভাষায় এম্বার। এম্বার কি জিনিস? দেখবা কিছু কিছু গাছ আছে, ওই গাছ থেকে আঠার মতো এক ধরনের লিকুইড চুয়ে চুয়ে পড়ে। ওই লিকুইডকে সায়েন্সের ভাষায় বলা হয় রেজিন। তো একটা গাছ যখন অনেক প্রাচীন হয়, একটা গাছের বয়স যখন 200-300 বছর হয়, তখন ওই গাছের মধ্যে এমন কিছু রেজিন পাওয়া যায় যেটা জমে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওই শক্ত হওয়া আঠাকে বলে, পাথরের মতো শক্ত হওয়া আঠাকে বলে অ্যাম্বার। তো এই অ্যাম্বারকে তুমি যদি 2টা অ্যাম্বার নাও এবং পরস্পর ঘষো, ওইখান থেকে বিদ্যুতের স্ফুলিঙ্গের মতো এক ধরনের স্ফুলিঙ্গ দেখা যায়। ঠিক যেমন ওই আকাশে বজ্রপাতের সময় যেরকম একটা স্ফুলিঙ্গ দেখো, ওই রকম, কিন্তু অনেক অল্প। তো যেহেতু অ্যাম্বারকে ঘষলে ওই রকম একটা বিদ্যুতের মতো একটা রেখা দেখা যায়, একটা স্ফুলিঙ্গ দেখা যায়। তো এই জন্য উনি এই পরমাণুর ভিতর যে কণা পাইছিলেন তার নাম রাখলেন ইলেকট্রন। কারণ উনার ধারণা ছিল এই ইলেকট্রনই বিদ্যুৎ প্রবাহের জন্য দায়ী। অর্থাৎ আমরা এখন যেটাকে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলতেছি, থমসনের ধারণা ছিল পরমাণুর ভেতরে থাকা ইলেকট্রনগুলা ওই বিদ্যুৎ প্রবাহের জন্য দায়ী। তো আমরা এখন বর্তমান পরমাণুর যে মডেলগুলো, সেগুলো থেকে ধারণা পাইছি যে এই থমসনের এই প্লাম পুডিং মডেলটা কিন্তু পুরোপুরি সত্য না। ওকে, পরমাণুকে ভাঙলে শুধু ইলেকট্রনই কিন্তু পাওয়া যায় না, আরও অনেক কিছু পাওয়া যায়। থমসনের একজন ছাত্র ছিল, থমসনের ছাত্রের নাম ছিল রাদারফোর্ড। তো রাদারফোর্ড এই পরমাণু সম্পর্কে বা অ্যাটমের স্ট্রাকচার বা অ্যাটমকে ভাঙলে কি কি পাওয়া যাবে,
এ সম্পর্কে উনি দীর্ঘদিন গবেষণা করার পর 1911 সালে একটি মডেল প্রদান করেন, যেটাকে বলে সোলার সিস্টেম মডেল। তো এরকম নাম হওয়ার কারণ কি? উনি মূলত ওনার মডেলে পরমাণুকে তুলনা করছেন সৌরজগতের সাথে। থমসন পরমাণুকে তুলনা করছিল পুডিংয়ের সাথে, আর রাদারফোর্ড পরমাণুকে তুলনা করছেন সৌরজগতের সাথে। তো সৌরজগতের কি আছে? কেন্দ্রে কে থাকে? সূর্য থাকে, এবং ওই সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো ঘুরে। তো রাদারফোর্ডের যে পরীক্ষা চালাইছিলেন, ওই পরীক্ষাটাকে বলা হয় গোল্ড ফয়েল টেস্ট বা স্বর্ণপাত পরীক্ষা। এই গোল্ড ফয়েল টেস্টের মাধ্যমে বা স্বর্ণপাত পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড এই সিদ্ধান্ত উপনীত হন যে পরমাণুর একটা কেন্দ্র আছে, ওই কেন্দ্রের নাম উনি কেন্দ্রই রাখেন। কেন্দ্র শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস শব্দের অর্থই কেন্দ্র, কিন্তু কেন্দ্র। আচ্ছা, তো এইখানে রাদারফোর্ড পরমাণুকে তুলনা দিচ্ছেন সৌরজগতের সাথে, এবং নিউক্লিয়াসকে তুলনা করছেন তার মানে সূর্যের সাথে। এবং রাদারফোর্ড যেটা বলছেন যে এই নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে প্রোটন এবং বাহিরের কক্ষপথে অবস্থান করে ইলেকট্রন। ঠিক যেই রকম সৌরজগতে বা সোলার সিস্টেমে সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো ঘুরছে, ঠিক সেই রকম পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে। অর্থাৎ রাদারফোর্ড পরমাণুকে তুলনা দিলেন সৌরজগতের সাথে, নিউক্লিয়াসকে তুলনা করলেন সূর্যের সাথে, আর ইলেকট্রনকে তুলনা করতেছেন গ্রহের সাথে। ওকে, কিন্তু আমরা এখন আধুনিক যেই মডেল থেকে জানি যে রাদারফোর্ডের এই তুলনা করাটা কিন্তু ঠিক হয় নাই। কারণটা কি? কারণ হলো সৌরজগতে যে সূর্য আছে, গ্রহ আছে, এগুলোর কিন্তু কোনো চার্জ নাই। আর পরমাণুতে যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এটা কিন্তু স্যার যে থমসনই বলে গেছেন 1897 সালে। আর রাদারফোর্ড বললেন যে ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জের উল্টা, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের চার্জ পরস্পরের বিপরীত। তো ইলেকট্রন যদি নেগেটিভ হয়, তো আমাদের কিন্তু বাধ্য এটাকে আমাদের পজিটিভ দিতেই হবে, যে প্রোটনের চার্জ পজিটিভ, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের কিন্তু চার্জ আছে। আচ্ছা, তো তার মানে সূর্য এবং পৃথিবী এদের কিন্তু চার্জ নেই, কিন্তু নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং ইলেকট্রনের কিন্তু চার্জ আছে। তাই চার্জযুক্ত বস্তু এবং চার্জহীন বস্তুর যে তুলনা উনি করছিলেন, এটা কিন্তু পুরোপুরি সঠিক হয় নাই। তো এইখানে নিউক্লিয়াসে রাদারফোর্ড শুধুমাত্র প্রোটন পাওয়া যাওয়ার কথা বলছিলেন। উনি জানতেন না যে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের সাথে আরেকটা মৌলিক কণা থাকে, যার নাম নিউট্রন। তো নিউট্রনের কথা সর্বপ্রথম আমাদেরকে জানান রাদারফোর্ডের স্টুডেন্ট বিজ্ঞানী চ্যাডউইক। তো চ্যাডউইক কিন্তু নিউট্রন আবিষ্কার করেন। অর্থাৎ পরমাণুকে ভাঙলে আমরা তাহলে টোটাল 3টা কণা পাচ্ছি: ইলেকট্রন যার চার্জ নেগেটিভ, প্রোটন যার চার্জ পজিটিভ, আর নিউট্রন যার চার্জ কি নিউট্রাল। কারণ নিউট্রন কথাটাই কিন্তু নিউট্রাল শব্দ থেকে আসছে। নিউট্রাল মানে যার কোনো চার্জ নাই। তো আচ্ছা, ইলেকট্রনের বুঝলাম যেটা এম্বার থেকে আসছে, তো নিউট্রন কথাটা আসছে নিউট্রাল থেকে, মানে যার কোনো চার্জ নেই। তাহলে প্রোটন শব্দের অর্থ কী? প্রোটন শব্দটা গ্রিক শব্দ প্রোটোস থেকে আসছে। প্রোটোস মানে মূল, প্রোটোস মানে প্রধান। তো এই প্রোটন কই থাকে? মূলে থাকে না? পরমাণুর মূল কি? নিউক্লিয়াস। আমাদের বডি স্ট্রাকচারের মূল কি? আমাদের ব্রেন। ঠিক ওই রকম পরমাণুর যে স্ট্রাকচার, তার মূলে বা কেন্দ্রে কে থাকে? নিউক্লিয়াস থেকে। তো নিউক্লিয়াসের ভেতরে যেহেতু এই কণাটা পাওয়া গেছে, তাই রাদারফোর্ড তার নাম দেন প্রোটন, অর্থাৎ মূল। তো এখান থেকে আমরা বেশ কিছু ধারণা পাইলাম যে আসলে পরমাণুকে ভাঙা যায়, এবং পরমাণুকে ভাঙলে
তিনটা কণা পাওয়া যায়। ইলেকট্রন, যেটা গ্রিক শব্দের প্রতিশব্দ অ্যাম্বার থেকে আসছে, প্রোটন, অর্থাৎ প্রোটন শব্দের অর্থ মূল, যেটা মূলে থাকে, যার চার্জ পজিটিভ, আর নিউট্রন, যার কোনো চার্জ নাই। তো এই তিনটা কণাকে কিন্তু পরমাণুর স্থায়ী মূল কণা বলে। অর্থাৎ এই তিনটা পরমাণুতে থাকবেই। অর্থাৎ তুমি যদি একটা র্যান্ডম পরমাণু নাও, হ্যাঁ, যেমন এই মার্কারে থাকা যদি একটা পরমাণুর কথা বলো, অবশ্যই সেখানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকতে হবে। এছাড়াও পরমাণুতে আরও অনেক ধরনের কণা থাকে, কিন্তু সেই কণাগুলো অস্থায়ী, থাকতেও পারে নাও থাকতে পারে। এবং ওই কণাগুলোর ব্যাপারে আমাদের এই ক্লাস 9 বা 10-এ জানতে হবে না। আমাদের শুধু ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ব্যাপারে খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে। এবার পরমাণু সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। তো রাদারফোর্ড তার মডেলে আমাদেরকে বলছেন যে পরমাণুর একটা কেন্দ্র আছে। কেন্দ্রের নামে কি উনি দিচ্ছেন? কেন্দ্র বা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতর ওনার কথা মতো থাকে প্রোটন, আমরা পরবর্তীতে জানি নিউট্রনও থাকে। আর বাহিরের কক্ষপথে কে থাকে? ইলেকট্রন। তারপর বললাম সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেভাবে ঘুরে, পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একই পথে ঘুরে। তো পৃথিবী সূর্যকে যেই পথে ঘুরে, তো ওই পথটাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ বা পৃথিবীর অরবিট। ইলেকট্রনও যেই পথে পরমাণুকে আবর্তন করে, ওই পথকে বলে ওই ইলেকট্রনের অরবিট। তো স্বভাবতই এই ইলেকট্রনের অরবিট আর এই দ্বিতীয়, এটা হলো প্রথম অরবিট, দ্বিতীয় অরবিট কিন্তু এক না। দেখতে দেখো, প্রথম অরবিট কিন্তু ছোট, প্রথম কক্ষপথ কিন্তু বেশ ছোট, দ্বিতীয় কক্ষপথ বড়, তৃতীয় কক্ষপথ কি হবে? আরও বড় হবে। ওকে, তার মানে প্রত্যেকটা ইলেকট্রনের কি যে মানে কক্ষপথ আলাদা আলাদা হতে পারে। আচ্ছা, তো এখন আমরা আরও কিছু তথ্য জানার চেষ্টা করব। পরমাণু যে নিউক্লিয়াস, এটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র পরমাণুর তুলনায়, এবং পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। তো তুমি হয়তো মনে করতে পারো আচ্ছা খুব বেশি ছোট তো না, তো মোটামুটি ভালোই বড় মনে হচ্ছে। তো আমি আঁকার সময় এটাকে বড় আঁকছি। বাস্তবিকভাবে পরমাণুর থেকে এই নিউক্লিয়াস প্রায় 10,000 থেকে 1,00,000 গুণ ছোট। অর্থাৎ তুমি নিজেই চিন্তা করো, 1,00,000 গুণ ছোট মানে কতটা ছোট। তো আমি যদি একটা লিভিং রুমে একটা ছোট্ট একটা টেনিস বল রাখি, ওই টেনিস বলও কিন্তু পুরো রুমের তুলনায় 1,00,000 গুণ ছোট হবে না। তার মানে তুমি একটু কল্পনা করার চেষ্টা করে নিউক্লিয়াসটা কত ছোট, কে, এবং পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা এ কিন্তু বেশিরভাগ জায়গা ফাঁকা। তো এই ফাঁকা জায়গায় থাকে ইলেকট্রন, আর ইলেকট্রন কিন্তু অত্যন্ত ছোট ছোট, তাই না? যেমন আমাদের সৌরজগতেও কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা, ঠিক একই রকমভাবে পরমাণুতেও বেশিরভাগ জায়গা ফাঁকা। আর পরমাণু কিন্তু আসলে দেখতে একটা গোলকের মতো। এখানে কিন্তু আসলে এই বোর্ডটা কি, মানে এর তো জাস্ট দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তো এটাকে তুমি থার্ড ডাইমেনশনাল চিন্তা করো, যে এমন একটা গোলক, যেমন ফুটবলের ভেতর যেরকম ফাঁকা জায়গা থাকে, ঠিক পরমাণু ওই রকম পরমাণুর ভেতর কি থাকে? ফাঁকা জায়গা থাকে। তো এবার পরমাণু যদি ফাঁকা হয়, তার মানে কি আমার হাতে থাকা মার্কারটা কি দ্বারা তৈরি হয়েছে? পরমাণু দ্বারা তৈরি হয়েছে। অর্থাৎ এই মার্কারের বেশিরভাগ জায়গায় কি হওয়ার কথা? ফাঁকা হওয়ার কথা, তাই তো? আচ্ছা, এরপর রাদারফোর্ড আমাদেরকে আরও কিছু ধারণা দিচ্ছেন যে পরমাণুতে ঠিক যেই কয়টা প্রোটন থাকে, ঠিক ততগুলাই ইলেকট্রন থাকে। অর্থাৎ আমরা যদি যে কোনো একটা পরমাণু নেই এবং ওই পরমাণুতে আমরা গুণে গুণে ঠিক যেই কয়টা ইলেকট্রন পাবো, ততগুলাই প্রোটন পাওয়া যাবে, বেশিও না কমও না। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি নিয়ন মৌলের কথা। নিয়ন এটা একটা রাসায়নিক মৌল, একটা গ্যাস, যার 10টা ইলেকট্রন আছে এবং 10টা প্রোটন আছে। ঠিক একই রকমভাবে আমরা ম্যাগনেসিয়ামের কথা বলতে পারি। এটা পর্যায় সারণীর 12 নম্বর মৌল, যেখানে 12টা প্রোটন আছে, 12টা ইলেকট্রন আছে।
তো এবার ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ, প্রোটনের চার্জ কি? পজিটিভ। তো এই ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ হওয়ায় তো এরা কি করবে? পরস্পরকে নিউট্রাল করে দেবে, অর্থাৎ একটা পরমাণুর সামগ্রিক চার্জ হবে শূন্য। কারণ কি? যেই কটা প্রোটন আছে একই সংখ্যক ইলেকট্রন আছে, তাই প্লাস মাইনাস কাটাকাটি যায়, টোটাল পরমাণুর চার্জ কী হবে? 0 হবে। তো পরমাণুর আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন পরমাণু কিন্তু কখনোই প্রোটন দান করে না। প্রোটন কিন্তু অলওয়েজ কেন্দ্রে থাকে এবং প্রোটন এক পরমাণুর বাড়েও না কমেও না। কিন্তু ইলেকট্রন পরমাণু যদি ইচ্ছে করে তো কখনো কখনো ইলেকট্রন দান করতে পারে, আবার কখনো ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো এটা আমরা পরবর্তীতে জানব। আচ্ছা, এবার আমি যদি বলি যে আমার হাতে যে মার্কারটা আছে এর ভর কত, হয়তো আমি এটা ওজন মাপার মেশিনে দিলে তো এখানে এটার ভর দেখাবে 50 গ্রাম। তো এই যে 50 গ্রাম ভর, এটা এই মার্কারে আসলো কোত্থেকে? এই মার্কারটা তার ভর কিভাবে পেল? এই মার্কারটি কিন্তু পরমাণু দ্বারা তৈরি, তার মানে মার্কারটা তার ভর পেয়েছে পরমাণু থেকে। এবার পরমাণু কি আবার 3টা কণা দ্বারা তৈরি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মানে আমি কি বলতে পারি না যে এই মার্কারের যে ভরটা আসছে সেটা হলো মার্কারের টোটাল ইলেকট্রন, প্রোটন আর নিউটনের ভরের সমষ্টি? কারণ এই মার্কারে তো ভাঙলে আমরা পরমাণু পাবো, আবার পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবো। তার মানে এই মার্কারের ভর আসলে ইলেকট্রন, প্রোটন আর নিউটনের ভরের সমষ্টি। কিন্তু আমরা যখন বাস্তবিকভাবে ক্যালকুলেশন করব তখন ইলেকট্রনের ভরকে আমরা হিসাবে নিব না, ইলেকট্রনের ভরকে আমরা হিসাব থেকে বাদ দিব। অর্থাৎ এই মার্কারের ভর যে 50 গ্রাম আমরা কাউন্ট করছি, এটা নিউটনের ভর আর প্রোটনের ভরের সমষ্টি। তো এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, স্যার আপনি ইলেকট্রনের ভর কেন নিলেন না? আপনি প্রোটনেরটা নিলেন, আপনি নিউট্রনেরটা নিলেন। উত্তর হলো ইলেকট্রনের ভর আসলে অনেক কম, অনেক কম মানে ব্যাপক কম। এটা প্রায় 1837 গুণ কম। একটা প্রোটনের ভর যা, ওইটার থেকে একটা ইলেকট্রনের ভর 1837 গুণ কম। এটা কিন্তু হিউজ পরিমাণ কম। আমি উদাহরণ দিতে পারি যে ধরো একটা 2 কেজি বস্তুর সামনে একটা 1 গ্রামের একটা বস্তু, তো ওটা কিন্তু তেমন কোনো ওজনই না। তো এই কারণে ইলেকট্রনের রিলেটিভ ম্যাস বা আপেক্ষিক ভর শূন্য ধরা হয়। তো রিলেটিভ ম্যাস বা আপেক্ষিক ভর কী জিনিস? তো আপেক্ষিক ভর মানে, আপেক্ষিক ভর শূন্য মানে কি? আসলে শূন্য না, আমি ধরছি শূন্য। প্রোটনের ভরের তুলনায় অনেক কম বিধায় আমি শূন্যটা ধরছি। ধরো তর্কের ক্ষেত্রে 3 জন ফ্রেন্ড রেস্টুরেন্টে খেতে যাবে, একজনের কাছে আসছে 1837 টাকা, আরেক বন্ধুর কাছে আছে 1837 টাকা, আরেক বন্ধুর কাছে আছে 1 টাকা। তো এবার রেস্টুরেন্টে যখন তুমি খাইতে যাবা, ওই যে তৃতীয় বন্ধু তার 1 টাকাকে কি গুণার মধ্যে বা কাউন্ট করলে কোনো লাভ আছে? তেমন কিন্তু কোনো লাভই নাই, কারণ ওইটা 1, 1837 কিন্তু অনেক বড় একটা সংখ্যা। তো সেই তুলনায় 1 যেহেতু অনেক ছোট সংখ্যা, তাই আমরা ইলেকট্রনের ভরকে শূন্য ধরি। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার আমরা যে ভরগুলা হিসাব করি সেই ভরগুলো তো আসলে অ্যাকুরেট না, ইলেকট্রনের ভর কম হলেও তো কিছু হলেও আছে। হ্যাঁ, তোমার উত্তর এটা ঠিক। আমরা যে ভরগুলো নিই এটা মূলত অ্যাপ্রক্সিমেটলি ভর, যে হ্যাঁ এটাই। কারণ দেখো এই 50 গ্রাম তো এই মার্কেটটার ভর, তুমি যদি এবার ইলেকট্রনের ভর হিসাব করো, হিসাব করে যদি অ্যাডও করো, এখানে 50.00 সামথিং বেশি আসবে। 00 সামথিং বেশি আসা এটা আসলে কাউন্ট করে লাভ নেই। তো এই কারণে আমরা ইলেকট্রনের ভর টোটালি বাদই দিছি। এবার আরও কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব। যে তুমি যদি লক্ষ্য করলে দেখবা সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কিন্তু একটা উপবৃত্তাকার পথে ঘুরতেছে। তো উপবৃত্তাকার পথ কি? মানে বৃত্তের মতো না, জাস্ট একটু চ্যাপ্টা। ওকে, তো পরমাণুতেও কিন্তু ইলেকট্রন এইরকম বৃত্তাকার বা উপবৃত্তাকার পথেও ঘোরে। সবসময় বৃত্তাকার না, অনেক সময় এরকম চ্যাপ্টা বা উপবৃত্তাকার পথেও নিউক্লিয়াসকে আবর্তন করে। এবং এই গোলাকার পথে আবর্তন করার জন্য, গোলাকার পথে ঘোরার জন্য
কেন্দ্রমুখী বল দরকার। কেন্দ্রমুখী বলটা কি জিনিস? যে দেখো কোনো কিছুই কিন্তু গোলাকার পথে ঘুরতে চাবে না, প্রত্যেকটা বস্তু সোজা চলতে চায়। তো গোলাকার পথে ঘোরানোর জন্য তো কিছু দ্বারা মানে টেনে রাখতে হয়। যেমন তুমি একটা দড়ির মধ্যে একটা ছোট্ট একটা বল বাঁধো, তারপরে সেটাকে ঘোরাও। তো তুমি দড়িটা ধরে আসছো বলেই কিন্তু ওই বলটা গোলাকার পথে ঘুরতে পারতেছে। তুমি যেই মুহূর্তে দড়িটা ছেড়ে দিবা ওই মুহূর্তে কিন্তু বলটা ছিটকে চলে যাবে। অর্থাৎ এই প্রোটন এবং ইলেকট্রন আকর্ষণ করে। তো প্রোটনটা কি করছে? ইলেকট্রনকে ধরে রাখছে, এই কারণে ইলেকট্রন গোলাকার পথে ঘুরতেছে। ঠিক যেই রকম সূর্য পৃথিবীকে মহাকর্ষ বলের মাধ্যমে আকর্ষণ করে, ফলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে থাকে। ওকে, এবার আমরা পরমাণু সম্পর্কে আরেকটা মডেল জানার চেষ্টা করব। সেটা হলো রাদারফোর্ডের একজন স্টুডেন্ট ছিল, যার নাম ছিল নিলস বোর। তো উনি পরমাণু সম্পর্কে বেশ কিছু গবেষণা করেন এবং একটা পরমাণু মডেল প্রদান করেন, যেটার নাম নিলস বোরের পরমাণু মডেল। ওখানে নিলস বোর আমাদেরকে পরমাণু সম্পর্কে বেশ কিছু তথ্য দিচ্ছেন। উনি 3টা পয়েন্টে কথা বলছেন। প্রথমে উনি আমাদের জানাইছেন পরমাণুর এই শক্তি স্তর বা অরবিট কেমন হবে। মানে পরমাণুতে তো ইলেকট্রন তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। এই ইলেকট্রনের চলার পথ, ইলেকট্রন যেই পথে চলে ওই পথটা দেখতে কেমন, এটা কিন্তু রাদারফোর্ড বলতে পারেন নাই। বোর বলছে যে এই ইলেকট্রনের চলার পথ হলো গোল, অর্থাৎ অরবিট হলো গোল, এবং এই অরবিটগুলা অবশ্যই অনুমোদিত হইতে হবে। তো এই কথাটা তো আবার হয়তো বুঝতেছ না, অনুমোদিত কক্ষপথ মানে কি? ব্যাপারটা হলো এইরকম যে প্রত্যেকটা ইলেকট্রনের আলাদা আলাদা কক্ষপথ আছে। তো যেই ইলেকট্রন যেই কক্ষপথে আছে ওই কক্ষপথ তার জন্য অনুমোদিত। ব্যাপারটা উদাহরণ দেই, যেমন তোমার বাসা, তো তোমার বাসা 3 তলায়, 3 তলায় বাম পাশের যে ফ্ল্যাটটা হলো তোমার। তো তুমি ওই 3 তলার বাম পাশে যদি যাও, এটা তোমার জন্য অনুমোদিত একটা বাসা। এবার তুমি ইচ্ছা করলেই কিন্তু 2 তলার বাম পাশে যাইতে পারবা না, বা 3 তলার ডান পাশে যাইতে পারবা না। তো এইরকমই ইলেকট্রন ইচ্ছা করলেই কিন্তু 2 নম্বর কক্ষপথের ইলেকট্রন 3 নম্বরে যাইতে পারে না। আবার 3 নম্বর শক্তি স্তরে থাকা ইলেকট্রন কিন্তু ইচ্ছা করলেই কি পারে না, 2 নম্বর শক্তি স্তরে আসতে পারে না। বুঝাইতে পারছি? অর্থাৎ যেই ইলেকট্রন যেই শক্তি স্তরে আছে ওই শক্তি স্তর তার জন্য অনুমোদিত। এরপর নিলস বোর আমাদেরকে পরমাণু সম্পর্কে আরও একটা চমৎকার তথ্য দিচ্ছে, সেটা হলো কৌণিক ভরবেগ। তো ভরবেগ কী জিনিস? ভরবেগ মূলত ভর এবং বেগের গুণফল। আর কৌণিক ভরবেগ মূলত কোনো একটা বস্তু যখন গোলাকার কক্ষপথে ঘুরে তখন ওই বস্তু থেকে কেন্দ্র দূরত্ব ভরবেগের সাথে গুণ দিতে হয়। তো এটা আমরা অ্যাডভান্স ক্লাসে পড়ব। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা বেসিক ক্লাস। তো এই রাদারফোর্ড কিন্তু ইলেকট্রনের যে ভরবেগ বা ইলেকট্রনের বেগ কত, ইলেকট্রনের ভরবেগ কত, এসব নিয়ে কিন্তু আমাদের বলতে পারেন না। কিন্তু নিলস বোর এ সম্পর্কে আমাদেরকে জানাইছেন, একটা সূত্রও দিচ্ছেন, ওটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। নিলস বোর 3 নম্বর পয়েন্টে যেই কথাটা আমাদের বলছেন যে বর্ণালী সম্পর্কে। বর্ণালী কি এ সম্পর্কে উনি একটা স্বচ্ছ ধারণা আমাদেরকে দিচ্ছেন। পরমাণুতে কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনের অনুমোদিত শক্তি স্তর আছে। অর্থাৎ আমরা যদি এই শক্তি স্তরটাকে প্রথম শক্তি স্তর চিন্তা করি, এটাকে 2 নাম্বার, 3 নাম্বার এবং আরেকটা আঁকাচ্ছি, এটা হলো 4 নাম্বার। তো প্রত্যেকটা অরবিটের আবার নামও আছে, কে, এল, এম, এন, এবং প্রত্যেকটা অরবিটের কিন্তু ইলেকট্রন ধারণ ক্ষমতাও আছে। যেমন প্রথম অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, পরের অরবিট অর্থাৎ 2 নাম্বার অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 8টা, 3 নাম্বার কক্ষপথের 18টা, 4 নাম্বার কক্ষপথের 32টা। বোর কি করছে, প্রত্যেকটার নাম দিচ্ছে কে, এল, এম, কে, এল, এম, এন। ওকে, এবার
যেমন এই প্রথম শক্তি স্তরে এই দুইটা ইলেকট্রনের জন্য কিন্তু অনুমোদিত শক্তি স্তর প্রথমটা, তারপর 3 নাম্বার কক্ষপথের এই ইলেকট্রনের জন্য অনুমোদিত শক্তি স্তর কিন্তু 3 নাম্বারটা। তো এই অনুমোদিত শক্তি স্তর ছেড়ে কিন্তু ইলেকট্রন উপরেও যাইতে পারে না, নিচেও আসতে পারে না, তাকে ওই অরবিটেই থাকতে হয়। কিন্তু আমরা যদি বাহির থেকে তাপ দেওয়ার মাধ্যমে পরমাণুকে উত্তেজিত করি, তর্কের খাতিরে তুমি যে কোনো একটা পদার্থ নাও, হতে পারে সেটা এক টুকরা অ্যালুমিনিয়াম বা এক টুকরা লোহা, তো তারপর তুমি কি করবা, ওটাকে উত্তপ্ত করবা, তাপ দিবা আগুনে তোমার তাপ দিলে কি হবে, যে ওই পরমাণুতে থাকা ইলেকট্রন ওই তাপ শক্তি শোষণ করবে। ইলেকট্রনের একটা অ্যাবিলিটি আছে বা ক্ষমতা আছে শক্তি শোষণ করার, শক্তি নিজের ভেতর টাইনে নেওয়ার। তো ইলেকট্রন যখন শক্তি শুষে নিবে তখন কিন্তু সে আর নিজের অনুমোদিত শক্তি স্তরে থাকবে না। যেমন এখন তুমি একটা ভাড়া বাসায় থাকো, নিচতলায় থাকো, তো নিচতলার ফ্ল্যাটটা ধরো ছোট, এখন তুমি হঠাৎ করে কোনোভাবে টাকা পয়সা শোষণ করে টাকা পয়সা পায়ে বড় লোক হয়ে গেল, এখন কিন্তু তুমি নিচতলায় থাকবে না, হয়তো পারে 3 বা 4 তলার যে বড় ফ্ল্যাট ওইখানে চলে যাবে। তো ইলেকট্রনও কি করে, তো যখন তুমি তাকে তাপ দাও, পরমাণুকে বা এক খণ্ড লোহাকে যখন তাপ দিবা, ওই লোহার পরমাণুতে থাকা ইলেকট্রন ওই তাপ শক্তি নিবে, শোষণ করবে, গ্রহণ করবে। তো তাপ শক্তি শোষণ করে তো ও আর ওখানে থাকবে না, থাকতে যাবে না। হ্যাঁ, যেমন তুমি টাকা পেয়ে কিন্তু আর খারাপ বাসায় থাকতে যাবে না, বড় লোক হয়ে গেছো, ওই রকম আর কি ইলেকট্রনেরও। তো নিচের শক্তি স্তর থেকে তখনও লাভ দিয়ে উপরের শক্তি স্তরে উঠে যাবে। তো এরকম কেন করলো, কারণ ওকে কিন্তু তুমি এক্সট্রা করে শক্তি দিচ্ছ, শক্তি ওভারলোড হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য উপরে চলে গেছে। এবার তুমি এই লোহাকে যে তাপ দিতেছিলা, এই তাপটা সরায় নাও। ওকে, ধরো আগুনের দিয়ে তাপ দিতেছিলা, গ্যাসের চুলাটা বন্ধ করে দাও। এখন যেটা হবে, ওই যে উপরে যে ইলেকট্রন চলে গেছিলো, ও তো এখন আর শক্তি পাবে না, শক্তি পাইছিল উপরে উঠছিল, এখন তো ওর কাছে শক্তি নাই। তো ও তখন কি করবে, বাধ্য হয়ে উপর থেকে নিচে নেমে আসবে, এবং উপর থেকে নিচে নামে আসার সময় ওই যে শক্তিটাও গ্রহণ করছিল ওই সমপরিমাণ শক্তি ও ছাইড়ে দিবে। শক্তি ও যে ছাড়বে এটা আলোক শক্তি হিসেবে ছাড়বে। ওকে, আলোক শক্তি মানে আলো হিসেবে ছাড়বে। তো আলো কি করে, চারদিকে ছড়িয়ে পড়ে। তো চারদিকে যে জিনিস ছড়িয়ে পড়ে তাকে বলে রেডিয়েশন ইংরেজিতে, আর বাংলায় বলে বর্ণালী। বর্ণালী কথাটার উৎপত্তি কি, যেই জিনিস চারদিকে ছড়িয়ে পড়ে। তো এই আলোটা যেহেতু ইলেকট্রন যখন ছাড়বে তখন এটা চারদিকে ছড়াইয়া পড়বে, তো এই জন্য আমরা এটাকে বলতেছি স্পেকট্রাম বা বর্ণালী। আশা করি বর্ণালী জিনিসটা বুঝতে পারছো, যে একটা পরমাণুকে, একটা ধাতুকে বা যে কোনো মৌলকে যখন তুমি তাপ দিবা, ওই পরমাণুর সবথেকে শেষের অরবিটে থাকা ইলেকট্রন ওই তাপ শক্তি গ্রহণ করবে বা আলোক শক্তি গ্রহণ করবে, গ্রহণ করে নিচের অরবিট থেকে কই যাবে, উপরে চলে যাবে। তারপর আবার শক্তির উৎসটা সরায় নিলে বা শক্তিটা অফ করে দিলে তখন উপরের শক্তি স্তর থেকে ইলেকট্রন আবার কই আসবে, নিচে চলে আসবে। আর উপর থেকে নিচে চলে আসতে গেলে কি করতে হবে, শক্তি বিকিরণ করতে হবে, কিছুটা শক্তি ছাইড়া দিতে হবে। যেমন তুমি যদি বড় লোক থেকে গরিব হইতে চাও, তোমাকে কিন্তু টাকা পয়সা দান করে দিতে হবে, ছাইড়া দিতে হবে। তো ওই রকম আর কি, ইলেকট্রনও যদি চায় যেতে সে উপর থেকে নিচে নামবে, তখন শক্তিটা ছাইড়া দিতে হবে। বুঝতে পারছো? এখন তুমি বলতে পারো ইলেকট্রন কেন শক্তি ছাড়বে, ও তো নিচে থেকে উপরে গেল। তো তুমি নিজে চিন্তা করো, তুমি টাকা পায় বড় লোক হয়েছিল, নিচের তলা থেকে উপরের তলার অ্যাপার্টমেন্টে চলে গেছো, এবার তোমার টাকা পাওয়ার সোর্সটা বন্ধ হয়ে গেছে। তো তোমার মাথায় তো চিন্তা আসবে, আচ্ছা আমি তো এখন থাকতেছি, আমি 2 মাস পরে ভাড়া দিব কীভাবে, তাই না? তো তখন তুমি বাধ্য হয়ে নিচে নেমে আসবা, কারণ তোমার তো ওই সামর্থ্য নাই দীর্ঘদিন উপরের অ্যাপার্টমেন্টে থাকার। তো এই 3 নাম্বার শক্তি স্তরে থাকা ইলেকট্রনের তো এই ক্ষমতা নাই দীর্ঘদিন 4-এ থাকবে। ও একটা নির্দিষ্ট সময় থাকছে যেই পর্যন্ত তুমি তারে শক্তি দিছো, অনবরত শক্তিটা দেওয়া বন্ধ করে দাও, ও কি করবে, উপর থেকে নিচে নেমে আসবে। আর যেই যে নিচে নামলো তখন ওই যে শক্তিটাও ছাইড়া দিচ্ছে, ওই সমপরিমাণ শক্তি আলোক শক্তি হিসেবে ছড়ায় পড়বে। ছড়ায় পড়াকে আমরা ইংরেজিতে কী বলতেছি, রেডিয়েশন, বাংলায় বিকিরণ, ছড়ায় পড়া। তো এইটাকে আমরা বলতেছি বর্ণালী বা
ইংরেজিতে বললে আমরা বলবো অ্যাটমিক স্পেকট্রা, আর বাংলায় বললে পারমাণবিক বর্ণালী। ওকে, তো আশা করি আজকের ক্লাসটা টুকটাক বুঝতে পারছো যে আসলে এই যে প্রাচীন যুগের মানুষের যে ধ্যান ধারণা, যে গ্রিক যুগের মানুষের ধ্যান ধারণা থেকে আজকে কিন্তু পরমাণু সম্পর্কে ধ্যান ধারণা বা চিন্তা ভাবনা অনেক ডেভেলপড হয়েছে। আমরা পরমাণু সম্পর্কে অনেক বেশি তথ্য জানি। যেমন আমরা আজকে কিন্তু শিখলাম যে পরমাণুকে ভাঙা যায়, ভাঙলে পাই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনকে আবিষ্কার করছে প্লাম পুডিং মডেলের মাধ্যমে জে থমসন, যিনি পরমাণুকে তুলনা করছিলেন কিসের সাথে? পুডিংয়ের সাথে। ইলেকট্রনকে কিসের সাথে তুলনা করছিলেন? প্লাম বা কিসমিসের সাথে বা বড়ই জাতীয় ফলের সাথে। তারপর আমরা রাদারফোর্ডের পরমাণু দেখলাম, মডেল দেখলাম, সেখানে উনি পরমাণুকে তুলনা করছেন সৌরজগতের সাথে, নিউক্লিয়াসকে তুলনা করছেন সূর্যের সাথে, ইলেকট্রনগুলোকে তুলনা করছেন গ্রহ উপগ্রহর সাথে। তারপর আমরা সবথেকে অ্যাডভান্স পরমাণু মডেল, তোমাদের বইয়ে থাকা বোর পরমাণু মডেল সম্পর্কে জানলাম, যেখানে বোর এই পরমাণুতে থাকা কক্ষপথগুলার আকার আকৃতি সম্বন্ধে আমাদেরকে ধারণা দিচ্ছেন। উনি বলছেন পরমাণুর চলার পথটা গোল এবং 4টা অরবিট উনি আইডেন্টিফাই করতে পারছিলেন। প্রথমটার নাম দিচ্ছেন উনি কে, দ্বিতীয়টা এল, তৃতীয়টা এম, চতুর্থটা এন। কিন্তু আধুনিক যুগে কিন্তু আমরা 6টা বা 7টা অরবিট পর্যন্ত দেখতে পাই। ওই আলোচনা পরে হবে ইনশাল্লাহ। এবং এই বোর কিন্তু আমাদের অ্যাটমিক স্পেকট্রাম বা পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিচ্ছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রসায়ন, যে ইলেকট্রনের কি থাকে? শক্তি শোষণ করার অ্যাবিলিটি থাকে, ক্ষমতা থাকে। যখন তুমি পরমাণুকে উত্তেজিত করো, কিভাবে উত্তেজিত করা যায়? তাপ দিয়ে, শক্তি দিয়ে। যেমন মানুষকে উত্তেজিত কিভাবে করা যায়? টাকা দিয়ে। টাকা দিলে অনেক টাকা যদি তুমি একজনকে দিয়ে দাও, উত্তেজিত হয়ে যায়, কি করবে? টাকাটা কি কাজেও ব্যয় করবে। ঠিক একই রকমভাবে এই ইলেকট্রনকে যখন তুমি এনার্জিটা দাও, তখন ইলেকট্রন নিচের শক্তি স্তরের উপরে চলে যায়। ওকে, এবং যখন তুমি শক্তির সোর্সটা অফ করে দাও, আবার উপরে থেকে নিচে চলে আসে। উপর থেকে নিচে আসার সময় ওই যে শক্তিটাও ফার্স্টে ছিল, নিচে থেকে উপরে যাওয়ার সময় ওই শক্তির সমপরিমাণ শক্তি আলো হিসাবে বিকিরিত করে দেয়, আলো হিসাবে ছেড়ে দেয়। আলো কি করে? চারদিকে ছড়িয়ে পড়ে, বিকিরিত হয়। তো এই জন্য আমরা এটাকে কি বলবো? এই ছড়িয়ে পড়া আলোটাকে বলবো বর্ণালী। এটাকে আমরা বলবো অ্যাটমিক স্পেকট্রাম বা পারমাণবিক বর্ণালী। তো আশা করি আজকের যে বেসিক ক্লাসটা পরমাণু সম্পর্কে 0 লেভেলের যে ক্লাসটা, এটা তোমরা খানিকটা হলেও অনুধাবন করতে পারছো। পরমাণু সম্পর্কে আরও ডিটেলসে আরও বেশ কিছু ক্লাস হবে। তো আশা করি তোমরা এই যে বিষয়গুলো আজকে পড়ানো হলো, এগুলা বাসায় একটু বইয়ে দেখবা উল্টিয়ে পাল্টে। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।